বিভাজন, অনুদিনক অঙ্ক সমস্ত কিছু আমরা একটি ক্লাসের মাধ্যমে সুন্দর করে শেষ করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। লব্ধি নির্ণয় করার আগে আমাদেরকে সবার আগে ত্রিভুজ সূত্র সম্পর্কে জানতে হবে। ত্রিভুজ সূত্র কি জিনিস আমরা সকলেই জানি। তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তো এটা একটা ত্রিভুজ, মনে করো এটা একটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট এবং এটা সি পয়েন্ট। এখন এ পয়েন্টে হচ্ছে তোমার বাসা, তোমার বাড়ি কোথায়? এ পয়েন্টে। আর বি পয়েন্ট হচ্ছে তোমার বন্ধুর বাড়ি, আর সি পয়েন্ট হচ্ছে তোমাদের কলেজ। এখন তুমি কি করবা? তুমি প্রথম বাসা থেকে বের হয়েছো, বন্ধুর বাড়ি যাবে, বন্ধুর বাড়ি থেকে কলেজে আসবে। বাসা থেকে বের হয়ে বন্ধুর বাড়ি যাবে, বন্ধুর বাড়ি থেকে কলেজে আসবে। তো বাসা থেকে তুমি সবার আগে বন্ধুর বাসায় যাচ্ছ, বন্ধুর বাসা থেকে তুমি যাচ্ছ কলেজে। একদিন হঠাৎ তোমার সাথে তোমার বন্ধুর ঝামেলা হয়েছে। এখন তুমি সুদা তোমার বাড়ি থেকে কলেজে চলে যাবে। এখানে দুই রকম কাজ হয়েছে। একটা তুমি তোমার বন্ধুর বাসায় গিয়েছো, ওখান থেকে কলেজে গিয়েছো। আর একটা কাজ হচ্ছে তুমি তোমার বাসা থেকে ডিরেক্ট কলেজে গিয়েছো। দুইটা কাজ হয়েছে কিন্তু রেজাল্ট কিন্তু সেম। তুমি প্রতিদিনই কলেজে গিয়েছো। এটা কি? এটা দ্বারা কি বোঝাচ্ছে? কাজ হয়েছে দুইটা কিন্তু রেজাল্ট সেম। চলো, রেজাল্ট যেহেতু সেম সেহেতু আমরা মাঝখানে সমান সমান চিহ্ন ব্যবহার করব। এইখানে কি কাজ হয়েছে? এখানে কাজ হয়েছে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু এসি ভেক্টর। এটাই হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র বা লব্ধি। কারণ ভেক্টরের ত্রিভুজ সূত্র কি বলে? যখন একটি ত্রিভুজের দুইটি বাহু একই ক্রমে ও একই দিকে ক্রিয়ারত থাকবে এবং তৃতীয় বাহুটি যদি বিপরীত ক্রমে ক্রিয়ারত থাকে, তাহলে তৃতীয় বাহু হচ্ছে উক্ত দুই বাহুর যোগফল বা লব্ধির সমান। এখানে আমরা বলতে পারি এটা যদি পি ভেক্টর হয়, এটা যদি কিউ ভেক্টর হয়, এটা হবে আর ভেক্টর। অতএব পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর। এটা কিসের জন্য লিখলাম? কারণ আমরা জানি যে একটি ত্রিভুজের দুইটা বাহু যদি একই ক্রমে একই দিকে ক্রিয়ারত থাকে এবং তৃতীয় বাহুটি যদি বিপরীত ক্রমে ক্রিয়ারত থাকে, তাহলে উক্ত দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান। তো এটাকেই মূলত লব্ধি বলা হয়। এবার আসো আমরা দেখব ভেক্টরের সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র কি এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তোমরা আশা করি তোমরা সকলে সামান্তরিক ছিল। মনে করো এটা একটা ফুটবল। ফুটবলের উপরে ফুটবল বা একটা বস্তু, এটা বস্তুকে এই বরাবর পি বলে টানা হলো, আর এই বরাবর বস্তুটির উপরে কিউ ফোর্স অ্যাপ্লাইড হলো, বা মনে করো কিউ ভেক্টর দিয়ে কেউ টানলো। ঠিক আছে? তো এখানে দুইটা ভেক্টর বস্তুটার উপরে আছে, বা দুইটা দড়ি বেঁধে বস্তুটাকে টানা হচ্ছে। এখন বস্তুটা বলো তো, বস্তুটা কোন দিকে যাবে? যখন আলফা কোণে পি এবং কিউ বস্তুটাকে টানবে, তখন বস্তুটা এই মাঝখান বরাবর কোনো এক দিক দিয়ে যাবে। এটাই হচ্ছে তোমার ভেক্টরের সামান্তরিক সূত্র। ভেক্টরের সামান্তরিক সূত্র কি বলে? যদি কোনো সামান্তরিকের, মনে করো এটা একটা সামান্তরিক, আমরা কি জানি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় পরস্পর সমান। তো এটা যদি পি ভেক্টর হয়, তো এই বাহুটাও হবে পি ভেক্টর। এটা যদি কিউ ভেক্টর হয়, এই বাহুটাও হবে কিউ ভেক্টর। আমরা কি জানি কোন সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় পরস্পর সমান। তো এটা যদি পি ভেক্টর হয়, এটাও পি ভেক্টর। এটা যদি কিউ ভেক্টর হয়, এটাও কিউ ভেক্টর। সামান্তরিকের সূত্র অনুসারে যদি কোনো বস্তুর উপরে দুইটা ফোর্স বা দুইটা ভেক্টর কার্যকর হয়, তাহলে বস্তুটি লব্ধি হবে এর কৌণিক বিন্দু বরাবর বা কর্ণ বরাবর। তো আমরা বলতে পারি এটাই হচ্ছে সেই আর। এখন তোমরা দেখো তো, মনে করো তো আমরা এখান থেকে বলতে পারি যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর। কারণ পি ভেক্টর আর কিউ ভেক্টর এই দুইটার সমন্বয়ে আমরা এখান থেকে যাত্রা শুরু করে এই বিন্দুতে পৌঁছাচ্ছি।
ইকুয়াল টু আর ভেক্টর। আবার আমরা ডাইরেক্ট কর্ণ বরাবর যাত্রা শুরু করে ঠিক এইখানে পৌঁছাচ্ছি। তো আবারও দেখো সেই আগের উদাহরণের মতো দুইটা কাজ হচ্ছে কিন্তু রেজাল্ট হচ্ছে সেম। তুমি এই পথ দিয়ে অতিক্রম করে ঠিক যে বিন্দুতে পৌঁছাচ্ছ এই পথ দিয়ে অতিক্রম করে আবার ঠিক একই বিন্দুতে পৌঁছাচ্ছ। তো আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র মনে করো এটা একটা ত্রিভুজ, তো সেই ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে আবারও বলতে পারি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর। আবার যদি এটা একটা সামান্তরিক হয় তো সামান্তরিক সূত্র হতে আমরা বলতে পারি যে যদি পি ভেক্টর ও কিউ ভেক্টর দুই সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু হয় আর দুইটি সন্নিহিত বাহু কোনো বস্তুর উপরে কার্যকর হয় তাহলে তাদের কর্ণই হবে উক্ত বাহুদের লব্ধি। ঠিক আছে, এখন আমরা এই লব্ধির মান নির্ণয় করার জন্য একটি সূত্র আছে, সেই সূত্রটা দেখবো। চলো, আমরা সকলেই জানি লব্ধির মান নির্ণয় করার সূত্র আর ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। cos আলফা কি? দুইটা ভেক্টরদের মধ্যবর্তী কোণ। একটা ভেক্টর মনে করো পি ভেক্টর আর একটা ভেক্টর হচ্ছে কিউ ভেক্টর। এই দুই ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। যদি আলফা হয় এদের লব্ধি হবে এদের মাঝখান বরাবর কোনো জায়গায় হবে অবশ্যই। তাহলে লব্ধির মান বের করার সূত্র পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2p কিউ cos আলফা। এই সূত্রটা আমরা যেমন তোমাদের a প্লাস b হোল স্কয়ার সূত্র টান টান মুখস্থ রাখতাম, ঠিক তেমনি r ইকুয়াল টু পি স্কয়ার কিউ স্কয়ার 2p কিউ cos আলফা টান টান মুখস্থ রাখবো। মনে করো এখন p এর মান 10 নিউটন আর q এর মান হচ্ছে 5 নিউটন, আলফার মান হচ্ছে 60 ডিগ্রি, আলফার মান 60 ডিগ্রি। চলো আমরা মানটা বের করি। অতএব r ইকুয়াল টু রুট ওভার অফ 10 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2 10 5 ইনটু cos 60 ডিগ্রি। চলো এর মানটা আবার আমরা বের করি। হ্যাঁ, 10 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 5 10 কে 50 50 দুগুণে 100 100 ইনটু cos 6 ডিগ্রি মান হচ্ছে হাফ 0.5 175 রুট 13.2। তো এই যে মান cos 6 ডিগ্রি মান হচ্ছে হাফ, এটা হচ্ছে 100। তো হিসাব করার পরে r ইকুয়াল টু আসে রুট ওভার অফ 175। তারপরে রুট ক্যালকুলেশন করার পরে মান আসে 13.22। তো এইভাবে আমরা লব্ধির মান নির্ণয় করতে পারি। যদি কোনো বস্তুর উপরে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কোনো বস্তুর উপরে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দুইটা বল কার্যকর হয় তখন আমাদের লব্ধির মান হবে 13.22। এখন আসো আমরা লব্ধির মান নির্ণয় করা তো জেনে গেলাম, এবার আমাদের শিখতে হবে লব্ধির দিক নির্ণয় করা। লব্ধির দিক কিভাবে নির্ণয় করতে হয়? তো সবার আগে বলি লব্ধির দিক কথাটার মানে কি এটা তোমাদের জানা উচিত। যে লব্ধির দিক শব্দটা যে ব্যবহার করলাম এটার মানে কি? এটার মানে হচ্ছে লব্ধি কোন দিকে আছে, লব্ধি কোন দিকে আছে। এটা যদি আর হয় এটা লব্ধির অবস্থান কোথায় এটা আমরা নির্ণয় করব। এখন আমরা তো আগে একবার বলেছি যে যদি কোন বস্তুর উপরে পি ভেক্টর এবং কিউ ভেক্টর ক্লিয়ার হতে থাকে তাহলে লব্ধি হবে এদের মাঝামাঝি কোনো স্থানে। এখন এই যে কোন স্থানে বললাম এই কোনটা কোন জায়গায় এটা আমাদের এখন খুঁজে বের করতে হবে। তো মনে করে এটা হতে পারে হয় পি এর কাছে হতে পারে বা কিউ এর কাছে হতে পারে। তোমাদেরকে আগে বলে দিচ্ছি যদি দুইটা ভেক্টর এর মান সমান হয়, মনে করো পি ভেক্টর ইকুয়াল টু 10 আবার কিউ ভেক্টর ইকুয়াল টু 10 নিউটন হতে পারে। এখন তখন এদের লব্ধি হবে ফুল মাঝামাঝি। যদি এখানে আলফার মান 60 ডিগ্রি হতো তাহলে থিটা অফ পি মানে আর এর সাথে লব্ধি 30 ডিগ্রি অ্যাঙ্গেল, আবার থিটা অফ কিউ ইকুয়াল টু হতো 30 ডিগ্রি। কেন হতো? কারণ দুইটা বল সমান, সেহেতু দুইজন লব্ধিকে সমান সমান করে
সমদ্বিখণ্ডিত করবে বা লব্ধি কোণ দ্বয়কে সমানভাবে ভাগ করবে। আমরা এই কথাটা বলতেই পারি, কারণ যেহেতু বল যেহেতু সমান, সেহেতু লব্ধি দুইজনকে সমান সমান করে সমদ্বিখণ্ডিত করবে। এবার এসো, এখন যদি একটার মান বেশি হয় আর একটার মান কম হয় তাহলে কি হবে? যদি একটার মান বেশি হয়, মনে করো এটা হচ্ছে 15 নিউটন আর এটা হচ্ছে 8 নিউটন, তখন কি হবে? তখন লব্ধি বড় বলের দিকে ঝুঁকে যাবে। যে তোমাকে বেশি জোরে টান দেবে তুমি তো সবসময় তার দিকে যাবা না। তো এখন মনে করো এটার মান হচ্ছে 15 নিউটন, এটার মান হচ্ছে 8 নিউটন, তাহলে লব্ধি এখন এরকম কোথাও দিয়ে যাবে। তো চলো আমরা এখন নির্ণয় করে দেখে আসি। তো এখানে লব্ধি যেহেতু আমরা দিক নির্ণয় করব, তো আমাদেরকে খেয়াল রাখতে হবে লব্ধি দিক কার সাথে আছে। লব্ধিটি পি ভেক্টরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে এটা আমাদের জানা লাগবে। লব্ধিটি পি ভেক্টরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে এটা আমাদের জানা লাগবে। এটা মনে করো আর, এই কোণটার মান হচ্ছে থিটা অফ পি, এটা পি ভেক্টরের সাথে উৎপন্ন কোণ থিটা অফ পি। লব্ধি আর এর পি ভেক্টরের সাথে উৎপন্ন কোণ হচ্ছে থিটা অফ পি। থিটা অফ পি এর মান বের করার সূত্র হচ্ছে থিটা অফ পি ইজ ইকুয়াল টু tan ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। আমি কি লিখলাম ভাইয়া? থিটা অফ পি মানে লব্ধি আর পি ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এটা বের করার সূত্র হচ্ছে থিটা অফ পি ইজ ইকুয়াল টু tan ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। পি এই যে পি যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, tan থিটা সমান সাইন আলফা বাই কস আলফা, এটুকু আমাদের মনে রাখলে কাজ হয়ে যাচ্ছে। এখন মনে করো দুইটা ভেক্টরের, এটা কিউ ভেক্টর যদি হয়, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফার মান যদি 60 ডিগ্রি হয়, ঠিক আছে, আর যদি আমাদেরকে পি এর মান জানি আমরা 15 নিউটন আর কিউ এর মান জানি মনে করো 8 নিউটন, সাপোজ মনে করো পি এর মান হচ্ছে 15 নিউটন আর কিউ এর মান হচ্ছে 8 নিউটন এবং পি ও কিউ এর মধ্যবর্তী কোণ আলফা সমান 60 ডিগ্রি। এখন আমরা বের করব লব্ধির দিক নির্ণয় করো। আমাদের প্রশ্ন দেওয়া আছে কি? লব্ধির দিক নির্ণয় করো। তো লব্ধির দিক আমরা থিটা অফ পি বা পি ভেক্টরের সাথে লব্ধির দিক কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এটা নির্ণয় করব। চলো, tan ইনভার্স কিউ সাইন আলফা, কিউ মান কত? 8 সাইন 60 ডিগ্রি, পি এর মান কত? 15 দিলাম, 15 বসিয়ে তারপরে 8 cos 60 ডিগ্রি। তো আমরা এই দুটো তো অবশ্যই বসাতে পারবো। তারপরে দেখো এখানে আমরা মান বের করব। এখন 8 sin 60 মান হচ্ছে 6.923, এটুকুর মান হচ্ছে 6.923। আচ্ছা, আর এটা হচ্ছে 8 cos 60, এটুকুর মান হচ্ছে 4। চলো এবার হিসাব করি। tan ইনভার্স 6.923 বাই 15 আর 4 19, 6 tan ব্র্যাকেটের মধ্যে 6.923 ডিভাইডেড বাই 19, এটা হচ্ছে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। কি 20 ডিগ্রি অ্যাঙ্গেলে? এই যে থিটা অফ পি মান হচ্ছে 20 বা 20 ডিগ্রি অ্যাঙ্গেল। তো আমি আগে একটা কথা বলেছিলাম যে যে বলের মানটা বড় বা যে ভেক্টরের মান বেশি লব্ধিটা তার দিকে থাকবে। তো এখানে যেহেতু আমরা 60 ডিগ্রি কোণে দুইটা লব্ধি বা দুইটা ভেক্টর কি দেওয়া তো আছে, আর লব্ধিটা আছে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে, যেহেতু পি ভেক্টরটি বড় আর কিউ ভেক্টরটা ছোট। তো এখান থেকে আমরা এইভাবে লব্ধির দিক নির্ণয় করতে পারি। ঠিক সেম একটি সূত্রের মাধ্যমে কিন্তু আমরা থিটা অফ কিউ বের করতে পারি। থিটা অফ কিউ নির্ণয় করতে হয় কিভাবে? থিটা অফ কিউ আমরা নির্ণয় করতে পারবো থিটা অফ কিউ ইকুয়াল টু tan ইনভার্স কিউ সাইন আলফা, সরি এখানে হবে পি সাইন আলফা, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, তো কিউ এর নিচে সিঙ্গেল বসাই দেব প্লাস
পি কস আলফা। তো এখানে আমরা করব tan ইনভার্স পি মান হচ্ছে 15 নিউটন, 15 sin 60 ডিগ্রি, কিউ মান হচ্ছে 8 প্লাস 15 cos 60 ডিগ্রি। অ্যানসার হবে 40 ডিগ্রি। যেহেতু আগেরটার আনসার ছিল 20 ডিগ্রি, তাই থিটা অফ কিউ হবে 40 ডিগ্রি। তো এইভাবে তোমরা থিটা অফ পি নির্ণয় করে থিটা অফ কিউ বের করতে পারো, বা ডাইরেক্ট সূত্রের মাধ্যমে থিটা অফ কিউ নির্ণয় করতে পারো। তো আমরা সবার আগে দেখেছি ত্রিভুজ সূত্র। ত্রিভুজের দুইটা বাহু যদি একই ক্রমে ও একই দিকে একই সঙ্গে ক্রিয়ারত থাকে এবং তৃতীয় বাহুটি যদি বিপরীত ক্রমে ক্রিয়ারত থাকে, তবে তৃতীয় বাহু হবে ত্রিভুজের যোগফল বা লব্ধির সমান। আর সামান্তরিক সূত্র দেখলাম, সামান্তরিক সূত্রের মধ্যে লব্ধির মান নির্ণয় করা এবং লব্ধির দিক নির্ণয় করা, এগুলো আশা করি ক্লিয়ার। চলো এবার আমরা তোমাদের দেখাবো হচ্ছে ভেক্টর বিভাজন। ভেক্টর বিভাজন কি জিনিস চলো মনে করো 5 প্লাস 7 ইকুয়াল টু 12। কি লিখলাম ভাইয়া? 5 প্লাস 7 ইকুয়াল টু 12। আবার আমরা এই 12 কে ভেঙে কিন্তু 5 আর 7 বানাতে পারি, যেমন 12 ইকুয়াল টু 5 প্লাস 7। এটাই হচ্ছে ভেক্টরের বিভাজন বা লব্ধির বিভাজন। আমরা আগে যেমন দুইটা ভেক্টর ছিল, এর লব্ধি নির্ণয় করেছি, এখন একটা লব্ধি থাকবে, আমরা দুইটা ভেক্টর নির্ণয় করব। ঠিক আছে? এর আগে আমরা যেমন একটি দুইটা ভেক্টর থেকে একটা লব্ধির মান নির্ণয় করেছি, যোগফল বের করেছি। এবারে যোগফল থেকে আমরা দুইটা লব্ধির মান নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব চলো দেখে আসি। তো মনে করো একটা লব্ধি আর আছে, এইবার আবার লব্ধির মান দিলাম 20 নিউটন। তো এই যে লব্ধিটা আছে, এটা মনে করো একটা প্রসঙ্গ কাঠামো আমরা কল্পনা করি। প্রসঙ্গ কাঠামো মূল বিন্দু সাপেক্ষে আছে। তো যদি লব্ধিটা থাকে, এর কিন্তু x অক্ষ বরাবর কিছু প্রভাব থাকবে এবং y অক্ষ বরাবর কিছু প্রভাব থাকবে। যদি আমরা লব্ধিটাকে ভাঙি, তো এটা x অক্ষ বরাবর কিছু প্রভাব থাকবে, y অক্ষ বরাবর কিছু প্রভাব থাকবে। দেখো তোমরা ভালো করে আছে, যেহেতু বস্তুটা এই বরাবর আছে, এই দিকে যাচ্ছে, তোমরা বলতে পারি এর x অক্ষ বরাবর একটা প্রভাব আছে। আবার যেহেতু উপরের দিকেও যাচ্ছে, সাথে উপরের দিকেও যাচ্ছে, তাই আমরা বলতে পারি যে এর y অক্ষ বরাবর কিছু প্রভাব আছে। কি বললাম? যেহেতু বস্তুটা এই দিকে যাচ্ছে, তো আমরা বলতে পারি যে এর x অক্ষ বরাবর কিছু প্রভাব আছে। সো আমরা x অক্ষ বরাবর প্রভাবগুলো ডট 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 দিলাম। আর যেহেতু r x অক্ষ বরাবর প্রভাবকে rx লিখলাম। ঠিক আছে? আবার এর y অক্ষ বরাবর কিছু প্রভাব থাকে, সেগুলোকে আমরা ডট 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 দিয়ে আর y লিখলাম। তো x অক্ষ বরাবর প্রভাব আর y অক্ষ বরাবর প্রভাবগুলো বের করার একটা সূত্র আছে, rx r cos theta আর ry r sin theta। এখন যদি তুমি এই থিটা এর মান জানো, তাহলে তুমি অবশ্যই rx ও r এর মান বের করতে পারবা। কি বললাম? rx r cos theta আর y r sin theta। তাহলে তুমি ভূমিষ্ঠ উৎপন্ন কোণ এই থিটা এর মান জেনে থাকো, তাহলে তুমি অবশ্যই এই কোণের মান বের করতে পারবে। মনে করো এই কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। তো rx r cos theta সমান 20 cos 30। আবার ry লেখা যায় কত? 20 sin 30। ঠিক আছে? তো আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে একটি যদি লব্ধিকে ভাঙা হয়, লব্ধিকে ভাঙার ফলে লব্ধির দুইটা উপাংশ বের হয়। একটা উপাংশ কাজ করে x অক্ষ বরাবর, যাকে আমরা বলতে পারি rx। একটা উপাংশ কাজ করে x অক্ষ বরাবর, যাকে আমরা বলি rx। আর একটা উপাংশ কাজ করে y অক্ষ বরাবর, যাকে আমরা বলি ry। তো যদি আমাদের লব্ধির মান এবং থিটা এর মান জানা থাকে, লব্ধির মান আর থিটার মান জানা থাকে, তাহলে আমরা rx ও ry এর মান নির্ণয় করতে পারবো। এখন হচ্ছে প্রশ্ন, যদি আমাদের rx এবং ry এর মান জানা থাকতো, আমরা কি লব্ধির মান এবং থিটার মান বের করতে পারতাম? অবশ্যই পারতাম। চলো কিভাবে পারতাম একটু দেখে আসি। আগে কিন্তু আমরা r এর মান জানতাম আর থিটার মান জানতাম, তাই আমরা rx এবং ry বের করেছি। কিন্তু এখন আমরা বের করব r এর মান আর থিটার মান বের করব। এখানে একটা r আছে, অজানা রাশি, আর মধ্যবর্তী কোণ থিটাও অজানা। এখানে আছে rx
আর এক্স এর মান মনে করো 10 নিউটন, এখানে আছে আর ওয়াই, আর এর মান হচ্ছে 8 নিউটন। হতেই পারে, কোনো সমস্যা না। এখন এখানে আর নির্ণয়ের সূত্র হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার অফ আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। কি দেখলাম? আর ইকুয়াল টু রুট ওভার অফ আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। এই সূত্রের মাধ্যমে উপাংশ দ্বয়ের উপরে যদি আমরা স্কোয়ার বসাই করে রুট করে দিতে পারি, তাহলে আমরা লব্ধির মান পেয়ে যাব কত? 10 এর স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার, 10 10 কে 100 প্লাস 8 8 64 রুট 164। এটাই হচ্ছে আমাদের লব্ধির মান। তো আমরা দেখলাম যে লব্ধির যদি আমরা উপাংশের মান জানি, দুইটা উপাংশের মান জানি, যদি আমরা দুইটা উপাংশের মান জানি তাহলে আমরা লব্ধির মান নির্ণয় করতে পারবো। চলো এখন দেখে আসি লব্ধির দিক নির্ণয় করতে পারি কিনা। অবশ্যই পারবো। লব্ধির দিক নির্ণয় করার জন্য আমাদের করা লাগবে tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি আর আই বাই আর এক্স। tan থিটা সমান কি হয়? লম্ব বাই ভূমি হয় না? আর আই বাই আর এক্স। তো আমরা tan থিটার বেশি ইনভার্স করে দেব, অতএব থিটা ইকুয়াল টু tan ইনভার্স আর ওয়াই বাই আর এক্স, আর আই বাই আর এক্স। তো চলো tan ইনভার্স আর এর মান কত? 8 বাই 10। এটা হিসাব করি। শিফট tan ইনভার্স 8 বাই 10 36.6 ডিগ্রি। এটা হচ্ছে 36.65 ডিগ্রি। এটা হচ্ছে তোমার লব্ধির দিক। তো আমরা বলতে পারি যে লব্ধিটি আর এক্স এর সাথে এত ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে, 36.65। ঠিক আছে? তো এইভাবে আমরা যেমন দুইটা উপাংশ থেকে লব্ধির মান এবং কোণের মান নির্ণয় করতে পারি, ঠিক একই ভাবে লব্ধির মান এবং কোণের মান থেকে আবার আমরা দুইটা উপাংশ বের করতে পারি। এটা আহামরি কিছু না। চলো এবার আমরা দেখে আসি, যদি একের অধিক লব্ধি বা উপাংশ থাকে তখন আমরা কি করব? একের অধিক লব্ধি বা উপাংশ বলতে আপনি কি বোঝাচ্ছেন না? চলো আমরা সহজে দেখে আসি। তো সাপোজ মনে করো এই বরাবর একটা ফোর্স কাজ করতেছে 10 নিউটন, ঠিক আছে? আর এই বরাবর একটা ফোর্স কাজ করে 15 নিউটন। ঠিক একই ভাবে এই বরাবর একটি ফোর্স কাজ করতেছে মনে করো 20 নিউটন, আর এই বরাবর একটা ফোর্স কাজ করতেছে 20 তো আগে দেওয়া শেষ, 25 নিউটন। ঠিক আছে? তো এখন এটা মনে করো, হ্যাঁ মনে করো এটা হচ্ছে x অক্ষ, এটা y অক্ষ, এটা x প্রাইম, এটা হচ্ছে y প্রাইম। তো এখানে কি আছে? এখানে চারটা বল আছে। চারটা বলের লব্ধি নির্ণয় করব আমরা। চারটা বলের কিন্তু একটা লব্ধি হয়, বা 5টা বলের একটা লব্ধি হয়, 100টা বলের একটা লব্ধি হয়। যেমন এখানে চারটা বল আছে, 1টা 2টা 3টা 4টা। এই একটা বল আছে যেটা x অক্ষের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, x অক্ষের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এখানে একটা বল আছে মনে করো এটার মান দেওয়া আছে 30 ডিগ্রি। তো আমরা বলতে পারি যে এই যে বল, এটার মান ধরলাম F1, এটা হচ্ছে F2, F2 আছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা কিন্তু 90 ডিগ্রি। আর এইটুকুর মান দেওয়া আছে মনে করো, প্রশ্নে কিন্তু ঘুরাই দেবে, এইটুকুর মান দেবে, ফুল মান দেবে না। এইটুকুর মান হচ্ছে 20 ডিগ্রি। তো এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, এইটুকুর মান হচ্ছে 20 ডিগ্রি। তো আমরা বলতে পারি এটা হচ্ছে F3, এটা হচ্ছে F4। তো যদি 90 আর 20 হয় তাহলে থিটা 3 কত হবে? থিটা 3 ইকুয়াল টু হবে 110 ডিগ্রি, থিটা 1 ইকুয়াল টু 0 ডিগ্রি, আর থিটা 2 ইকুয়াল টু হবে 30 ডিগ্রি। আর এইটুকুর মান দেওয়া আছে মনে করো 20 ডিগ্রি। এই পর্যন্ত যে কোণ, এটা সরল রেখা না? এরপর হচ্ছে 180 ডিগ্রি, তার সাথে করলাম 20 ডিগ্রি। তো এখান থেকে আমরা বলতে পারি যে থিটা 4 ইকুয়াল টু 200 ডিগ্রি। কথা কি তোমরা বুঝেছো? দেখো আবার আসো, মনে করো F1 নামক একটি বল x অক্ষের সাথে 0 ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে, এবং F2 নামক একটি বল x অক্ষের সাথে θ
থিটা 2 ইকুয়াল টু 30 ডিগ্রি কোণে ক্রিয়ারত। F3 নামক একটি বল থিটা 3 কোণে x অক্ষের সাথে 110 ডিগ্রি কোণে ক্রিয়ারত। এই যে y অক্ষ লম্ব বরাবর আছে 90 ডিগ্রি আর পরে আছে 20 ডিগ্রি, 90 আর 20 হচ্ছে 110 ডিগ্রি। আর থিটা 4 নামক একটি F4 নামক একটি বল থিটা 4 ইকুয়াল টু 200 ডিগ্রি কোণে x অক্ষের সাথে ক্রিয়ারত। এই যে কোণটা, এই কোণটার মান হচ্ছে 200 ডিগ্রি। এখন এই সমস্ত কোণের আমরা থিটার মান জানি, f এর মান জানি, আমরা বের করব লব্ধি, তাই তো নাকি? এখন চলো আমরা লব্ধি বের করি। মনে করো এই যে সমস্ত বল, চারটা বল আমি আঁকলাম। প্রথমে আমি F1, F2, F3, F4 চারটা বল আমি এঁকেছি। চারটা বলের কিন্তু x অক্ষ বরাবর কিছু প্রভাব আছে এবং y অক্ষ বরাবর কিছু প্রভাব আছে। আগে যেমন একটা বল ছিল আর এর যেমন x অক্ষ বরাবর y অক্ষ বরাবর প্রভাব ছিল, ঠিক এখনো তেমনই ভাবে এই চারটা বলেরও x অক্ষ বরাবর এবং y অক্ষ বরাবর প্রভাব আছে। সেগুলো আমরা এখন বের করব। মনে করো যে তোমার এই যে Fx মানে কি, চারটা বলের x অক্ষ বরাবর যে প্রভাবগুলো ছিল তাকে আমরা বলতেছি Fx। Fx ইকুয়াল টু F1 sin theta 1, সরি Fx ইকুয়াল টু sin না, Fx ইকুয়াল টু হবে cos, F1 cos theta 1 প্লাস F2 cos theta 2 প্লাস F3 cos theta 3 প্লাস F4 cos theta 4। F1 এর মান ছিল 10 নিউটন, cos এর মান ছিল 0 ডিগ্রি প্লাস F2 এর মান ছিল 15 নিউটন, cos এর মান ছিল 30 ডিগ্রি আর F3 এর মান ছিল 20 নিউটন আর থিটার মান ছিল cos, F3 এর মান ছিল 20 নিউটন আর থিটার মান ছিল cos 110 ডিগ্রি আর F4 এর মান ছিল 25 নিউটন, এটা হচ্ছে cos 200 ডিগ্রি। তো এইগুলো হচ্ছে Fx, এগুলোকে আমরা হিসাব করব। আর y অক্ষ বরাবর যে প্রভাব সেগুলোকে বলা হয় Fy। Fy ইকুয়াল টু F1 sin theta 1 প্লাস F2 sin theta 2 প্লাস F3 sin theta 3 প্লাস F4 sin theta 4। তো এখানে আছে এগুলো হচ্ছে Fx। Fx মানে কি বললাম, x অক্ষ বরাবর যে প্রভাবগুলো ছিল সেগুলোকে আমরা বলি Fx এবং y অক্ষ বরাবর যে প্রভাবগুলো আছে সেগুলোকে আমরা বলি Fy। Fy এর মান ছিল কত, 10 sin 0 ডিগ্রি প্লাস 15 sin 30 ডিগ্রি প্লাস 20 sin 110 ডিগ্রি প্লাস 25 sin 200 ডিগ্রি। চলো মান এটা আমরা হিসাব করি। মনে করো 10 cos 0 প্লাস 15 cos 30 ডিগ্রি প্লাস 20 cos 110 প্লাস 25 cos 200। এগুলোর মান আসছে -7.34 ডিগ্রি আর পরেরটার মান কত আসে, 10 sin 0 প্লাস 15 sin 30 প্লাস 20 sin 110 প্লাস 25 sin 200। এটার মান আসে 17.7433। তো এখানে আমরা Fx এবং Fy এর মান পেয়ে গেছি। Fx এবং Fy এর মান বের করার ফলে আমাদের চারটা লব্ধি এখন কেমন অবস্থায় আছে চলো দেখে আসি। আমরা কি করলাম, Fx এবং Fy এর মান নির্ণয় করলাম, মানে লব্ধি চারটাকে x অক্ষ বরাবর এবং y অক্ষ বরাবর দুইটা দাগের মাধ্যমে
আমরা একসাথে করলাম। এ বরাবর আছে F1, F2, F3, F4। এই বরাবর আছে F1, F2, F3, F4। তো এখানে তোমরা দেখো তোমাদের F1, F2, F3, F4। এখন F1 Fx বরাবর আর Fy বরাবর দুইটা লম্ব অংশ বহুপদে ভাগ করেছি। এখন Fx বরাবর বলগুলো কি F1, F2, F3, F4 আর F1, F2, F3, F4 y অক্ষ বরাবর এবং x অক্ষ বরাবর দুই ভাগে ভাগ করেছি। আমরা আগে যেটা শিখে এসেছি যে যদি কোনো বল Fx বরাবর এবং Fy বরাবর দুটো উপাংশ থাকে, এদের লব্ধিদের মাঝখান বরাবর কোনো জায়গা দিয়ে যাবে এবং লব্ধি নির্ণয় করার সূত্র হচ্ছে এই বল দুটোর উপরে স্কয়ার তার উপরে রুট। অর্থাৎ যদি আমরা এদের লব্ধি বের করতে চাই f √fx স্কয়ার প্লাস fy স্কয়ার, এই সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা এদের লব্ধি নির্ণয় করতে পারবো। এবং এদের লব্ধির দিক যদি আমরা নির্ণয় করতে চাই ঠিক আগের সূত্রের মতো থিটা tan ইনভার্স fy বাই fx, fy বাই fx, এই যে সূত্র, এই সূত্রের মাধ্যমে আমরা চারটা বলের লব্ধির দিক নির্ণয় করতে পারবো এবং চারটা বলের লব্ধির মান নির্ণয় করতে পারবো। আমরা fx এর মান জানি, fy এর মান জানি, আমরা একটু আগে দেখে এসেছি। তো ঠিক একই প্রসেসে আমরা fx এর মান এবং এই যে থিটার মান এবং f এর মান দুইটা আমরা বের করতে পারবো। যদি আমাদের চারটা যে অসংখ্য বল দেওয়া থাকে, আমরা অসংখ্য বলের লব্ধির মান নির্ণয় করতে পারবো এবং অসংখ্য বলের সম্মিলিত লব্ধির দিক আমরা কিন্তু নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা নেক্সট ক্লাসে নদী নৌকার অঙ্ক সম্পর্কে বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম।